দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় তুর্কো আফগান শাসক থেকে গুরুত্বপূর্ণ বই খুঁটিয়ে প্রশ্ন। সেই প্রশ্নগুলো যদি দেখো, তোমাদের আর নতুন করে অন্য প্রশ্ন দেখতে হবে না। এই প্রশ্নগুলো পড়ার পরে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রশ্নের উত্তর এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যাও জেনে নাও। প্রথম প্রশ্ন আমাদের আছে, দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতানের শাসন সূচনা করেন। লাখ বাক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক। আইবক অত্যন্ত দানশীল ছিলেন এবং অভাবী মানুষকে লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন বলে তাকে লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হতো। কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? উত্তর হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করলেও তা শেষ করে যেতে পারেনি তার জামাতা সুলতান ইলতুৎমিশ সেই কাজ সম্পূর্ণ করেছিলেন। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ করেছিলেন, তার গুরু ছিলেন বখতিয়ার কাকি। সেই বখতিয়ার কাকির স্মৃতিতেই তিনি কুতুব মিনার তৈরি করেছিলেন। দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশকে বলা হয়। ইলতুৎমিশ দিল্লি সুলতানকে একটি সুসংহত প্রশাসনিক রূপ দেন এবং খলিফার কাছ থেকে স্বীকৃতি পেয়ে এই ভিত্তি আরও শক্ত করেছিলেন বলে তাকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সুলতান রাজিয়া কত বছর রাজত্ব করেছিলেন? উত্তর হবে 4 বছর। 1236 থেকে 1240 পর্যন্ত তিনি দিল্লির প্রথম মহিলা সুলতান হিসাবে রাজত্ব করেছিলেন। 6. 40 চক্র বা বন্দগান ই চাহালগান কে গঠন করেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন নয়, উত্তর হবে ইলতুৎমিশ। আর গিয়াসউদ্দিন বলবন তিনি এই 40 চক্রের প্রধান একজন ব্যক্তি ছিলেন। অনুগত তুর্কি কৃতদাস অভিজাতদের নিয়ে ইলতুৎমিশ একটি শক্তিশালী প্রশাসনিক দল গঠন করেছিলেন, যা ইতিহাসে 40 চক্র নামে খ্যাত। সিজদা ও পাইবস কে চালু করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস চালু করেছিলেন। সুলতানের মর্যাদা ও ক্ষমতা প্রদর্শনের জন্য বলবন এই পার্শ্বিক প্রথা দুটি চালু করেন, যেখানে সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা ও পদযুগল চুম্বন করা ছিল বাধ্যতামূলক। খলজি বিপ্লব কবে ঘটেছিল? 1290 খ্রিস্টাব্দে খলজি বিপ্লব ঘটেছিল। আলাউদ্দিন খলজি কায়কোবাদের দুর্বল উত্তরাধিকারীতে সরিয়ে ক্ষমতা দখল করেন, যা তুর্কি অভিজাতদের অবসান ঘটিয়ে খলজিদের উত্থান নিশ্চিত হয়। তাই এটাকে বলা হয় কি? খলজি বিপ্লব। 9. দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আধিপত্য বিস্তার করেন। আলাউদ্দিন খলজি সেনাপতির নাম কি ছিল? মালিক কাফুর। মালিক কাফুর আলাউদ্দিনের দক্ষিণ ভারতের জয়ের প্রধান ভূমিকা পালন করেছিলেন। বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। তিনি বিশাল সেনাবাহিনী কম বেতনে পুষে রাখার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সরকার নির্ধারিত করে দিয়েছিলেন, তাই তিনি বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিলেন। এই বাজার দর নিয়ন্ত্রণ দ্বারা তিনি কি করেছিলেন, যে কেউ যদি কোনো রকমভাবে কোনো পণ্যের দাম বেশি নিত তবে তার শাস্তি হতো। 12. দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি তার সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া প্রবর্তন করেছিলেন। কি ছিল দাগ ও হুলিয়া? সেনাবাহিনীতে দুর্নীতি ও জালিয়াতি রোধে ঘোড়া চিহ্নিত করাকে বলা হতো দাগ
এবং প্রত্যেক সৈনিকের শারীরিক বর্ণনা লিখে রাখার ব্যবস্থাকে বলা হতো হুলিয়া। 13 গিয়াসউদ্দিন তুগলক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ব্যাখ্যা: 1320 সালে খলজি শাসনের অবসান ঘটিয়ে তিনি তুগলক বংশ প্রতিষ্ঠা করেছিলেন। 14 মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী কোথায় সরিয়ে নেন? দেবগিরি বা দৌলতাবাদে, কিন্তু কিছুদিন পরেই আবার দিল্লিতে নিয়ে আসেন। দক্ষিণ ভারতে শাসন সহজ করার জন্য তিনি রাজধানী স্থানান্তর করেন, যদিও সেই পরিকল্পনা পরে ব্যর্থ হয়েছিল এবং তিনি আবার পুনরায় কোথায় ফিরে গেছিলেন? পুনরায় আবার দিল্লিতে ফিরে গেছিলেন। ঠিক আছে। 15 তামার নোট বা প্রতীকী মুদ্রা কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক তামার নোট বা প্রতীকী মুদ্রা চালু করেছিলেন। ব্যাখ্যা কি? যে সোনা ও রূপার ঘাটতি মেটাতে তিনি তামার তৈরি মুদ্রা প্রচলন করেন, যা সেই সময় অত্যন্ত আধুনিক চিন্তাধারা ছিল। 16 মরক্কোর পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিল? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিল। 1333 সালে ভারতে আসেন এবং সুলতানের অধীনে প্রায় 8 বছর কাজ করেছিলেন। 17 ফিরোজ শাহ তুগলক কোন করটি আদায় করতেন না? জাকরি। ফিরোজ শাহ শরীয়ত বিরোধী 24টি কর তুলে দিয়ে মাত্র 4টি কর খরাজ, জাকাত, জিজিয়া ও খামাস চালু রেখেছিলেন। এখানে এইটুকু মনে রাখলেই হবে যে খরাজ, জাকাত, জিজিয়া ও খামস চালু রেখেছিলেন। তৈমুরলং ভারতে কবে আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং ভারতে আক্রমণ করেছিলেন। তৈমুরের আক্রমণের ফলে তুগলক শাসন ও দিল্লি সুলতানি চরমভাবে দুর্বল হয়ে পড়ে। 19 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। তৈমুরলংয়ের অনুগত প্রতিনিধি হিসাবে তিনি এই বংশের সূচনা করেছিলেন। 20 লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহুল্লল লোদি। তিনি ছিলেন দিল্লির প্রথম আফগান শাসক যিনি লোদি রাজবংশের প্রতিষ্ঠা করেন। 21 পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কে করেছিল? এই যুদ্ধের মাধ্যমে ভারতে সুলতানি শাসনের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্য শুরু হয়। বাবরের সঙ্গে হয়েছিল লোদি বংশের শাসক ইব্রাহিম লোদির, যার ফলে সুলতানি সাম্রাজ্য শেষ হয় এবং মুঘল সাম্রাজ্য শুরু হয়। পানিপথের প্রথম যুদ্ধ বাবর কাকে পরাজিত করেছিলেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। বাবর কামানের আধুনিক ব্যবহার ও রণকৌশলে ইব্রাহিম লোদির বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন। আর বাবর যে যুদ্ধে সেনাবাহিনী সাজানোর ব্যবস্থা শুরু করেছিলেন সেই ব্যবস্থাকে বলা হয় রুমি কৌশল। জিজিয়া কর ভারতে প্রথম প্রবর্তন করেন কে? মোহাম্মদ বিন কাসিম। অষ্টাদশ শতাব্দীতে সিন্ধু বিজয়ের পর তিনি অমুসলিমদের উপর এই কর চাপান আর বলেন যে অমুসলিম যারা আছে তারা যদি এই কর না দেয় তাহলে তারা কোনোরকমভাবে নিরাপত্তা পাবেন না। তাই এই নিরাপত্তার অজুহাতে মুসলিম যারা ছিলেন না তাদের উপর এই কর চাপাতেন। পরের প্রশ্ন, ইকতা ব্যবস্থা কে শুরু করেন? ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা শুরু করেছিলেন। সাম্রাজ্যকে কতগুলি প্রশাসনিক ও সামরিক এলাকায় ভাগ করে বিশ্বস্ত কর্মচারীদের শাসন করতে দেওয়ার প্রথাকে বলা হতো কি? ইকতা ব্যবস্থা। দিল্লির সুলতান কে ছিলেন? দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। শেষ সুলতান ছিলেন দিল্লির ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির মৃত্যুর পর সুলতানি শাসনের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্য শুরু হয়। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কী ছিল? জুনা খাঁ। সিংহাসন বসার পর তিনি মোহাম্মদ বিন তুগলকের নাম ধারণ করেন। রেহেলা গ্রন্থটি কার লেখা? এই রেহেলা গ্রন্থটি লেখা হলো ইবন বতুতার। তিনি ভারতে এসেছিলেন তুগলকের আমলে এবং সেই সময় তিনি দিল্লি সুলতানের বিভিন্ন
বিষয়গুলো সম্পর্কে তুলে ধরেছেন এবং ভারত সম্পর্কে তার এই গ্রন্থটা হলো কিতাবুল রেহলা। তারিক-ই ফিরোজ শাহী কার লেখা? উত্তর হলো জিয়াউদ্দিন বার্নি। এই গ্রন্থটি বলবন থেকে ফিরোজ শাহ তুগলক পর্যন্ত প্রধান উৎস। সুলতানি যুগের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়? আমির খসরুকে সুলতানি যুগের শ্রেষ্ঠ কবি বলা হয়। এখানে ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে, মনে রাখবে এটা। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় এবং তিনি ভারতের ধ্রুপদী সঙ্গীত ও সাহিত্যে বিশাল অবদান রাখেন। 30 আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি তিনি এই আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। ব্যাখ্যা: কুয়াতুল ইসলাম মসজিদের প্রবেশদ্বার হিসাবে এটি নির্মিত হয়েছিল। 31 ইলতুৎমিশকে খলিফা কত সালে স্বীকৃতি দিয়েছিল? মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে 1229 খ্রিস্টাব্দে। বাগদাদের খলিফা দেওয়া মনসুর বা স্বীকৃতিপত্র ইলতুৎমিশকে দিল্লির আইনসম্মত সুলতানে পরিণত করেছিলেন। সিজদা প্রথার অর্থ কী? সিজদা প্রথার অর্থ হলো হাঁটু গেড়ে বসে কপাল মাটি ছোঁয়ানো। ব্যাখ্যা: এটি সুলতানের প্রতি সম্মান প্রদর্শনের একটি পার্শ্বিক রীতি ছিল। পায়বশ কথার অর্থ কী? সুলতানের পদচুম্বন করা। সুলতানের ঈশ্বরের ছায়া এই ধারণা প্রতিষ্ঠা করতে বলবন এই প্রথা প্রবর্তন করেছিলেন। মধ্যযুগে ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া। তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন এবং তুর্কিদের চরম বাধা সত্ত্বেও সিংহাসনে বসেছিলেন। তুগলক বংশের পর কোন বংশ দিল্লি শাসন করেন? উত্তর হলো সৈয়দ বংশ। 1414 খ্রিস্টাব্দে খিজির খাঁ এই বংশের পত্তন করেছিলেন, অর্থাৎ শুরু করেছিলেন। সুলতানি আমলে কৃষকদের দেওয়া ভূমি রাজস্বকে কি বলা হতো? খরাজ। খরাজ একটা কৃষি কর ছিল। সাধারণত উৎপন্ন ফসলের একটি নির্দিষ্ট অংশ কৃষকদের কর দিতে হতো। এরপরের প্রশ্ন: কে গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলতেন? উত্তর হলো জিয়াউদ্দিন বর্নি। দোয়াব অঞ্চল ছিল অত্যন্ত উর্বর এবং সুলতানরা এখান থেকে প্রচুর রাজস্ব পেতেন। মোহাম্মদ বিন তুগলকের পর কে সুলতান হন? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। তিনি সুলতান হয়েছিলেন। 1351 সালে তিনি দিল্লির সিংহাসনে বসেন এবং অনেক জনহিতকর অর্থাৎ জনগণের কল্যাণের জন্য কাজ করেন। 39 তারিখ শব্দের অর্থ কী? সময় বা ইতিহাস। সুলতানি আমলের অনেক ঐতিহাসিক বইয়ের নাম তারিখ দিয়ে শুরু হতো। কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা চালু করেছিলেন। যুদ্ধের সময় দুর্ভিক্ষরা যাতে সাধারণ মানুষের খাদ্যের অভাব না হয় তাই তিনি এই ব্যবস্থা নিয়েছিলেন। খলিফা শব্দের অর্থ কী? উত্তর হলো প্রতিনিধি। ব্যাখ্যা: খলিফা হলেন ইসলামী ধর্মগুরু বা হজরত মুহাম্মদের উত্তরাধিকারী প্রতিনিধি। ইক্তা ব্যবস্থার মুক্তির বা ওয়ালি কাদের বলা হতো? ইক্তা ব্যবস্থার মুক্তি বা ওয়ালি কাদের বলা হতো? ইক্তা প্রাপক সামরিক কর্মচারীদের বলা হতো। ইক্তাদার বা মুক্তিদের দায়িত্ব ছিল রাজস্ব আদায় করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। কাকে সুলতানি যুগের পাগল রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে সুলতানি যুগের পাগল রাজা বলা হয়। তিনি এমন কিছু কাজ করেছিলেন যেটা খামখেয়ালি ছিল। তার ব্যর্থ পরিকল্পনাগুলোর জন্য তাকে ঐতিহাসিকরা এই পাগল রাজা বলেছেন। বিজয়নগর ও বাহমনি রাজ্য কার সময় গড়ে ওঠে? মোহাম্মদ বিন তুগলকের সময় গড়ে উঠেছিল। দিল্লি সুলতানি দুর্বলতার সুযোগে দাক্ষিণাত্যে এই দুটি সাম্রাজ্য তৈরি হয়েছিল। লোদি বংশের শেষ শাসক কে ছিল? উত্তর হলো ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ শাসক ছিল। তার অযোগ্যতা ও অভ্যন্তরীণ কলহের কারণে বাবর ভারত আক্রমণে সাহস পান। সুলতান মাহমুদ কতবার ভারতে আক্রমণ করেছিলেন? 17 বার। 1001 থেকে 1001 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে
তিনি সুলতান মূলত ভারতের সম্পদ লুণ্ঠনের উদ্দেশ্যে আক্রমণ করেছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা: এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লিতে মুসলিম রাজত্বের ভিত্তি করে দেন। 48 কুতুবউদ্দিন আইবক কোন খেলার সময় মারা যান? অপোলো বা চৌগান। 1210 সালে লাহোরে ঘোড়ায় চেপে পোলো খেলার সময় তিনি ঘোড়ার পিঠের ওপর থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়ে মারা যান। 49 সুলতানি আমলে সৈন্যদলের প্রধানকে কি বলা হতো? সৈন্যদলের প্রধানকে বলা হতো আমির-ই-আখুর। বিশেষ করে অশ্বারোহী বাহিনী বা রাজকীয় আস্তাবলের প্রধানকে এই উপাধি দেওয়া হতো। সিকান্দার শাহ কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন? আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। 1504 খ্রিস্টাব্দে তিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে সেখানে রাজধানী স্থানান্তর করেছিলেন। তবে 50টা প্রশ্ন এই চ্যাপ্টারের হয়ে গেল। ঠিক আছে, এরপরের ক্লাসে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্ন সম্পর্কে। 3 নম্বর তো তোমাদের আসে না, 4 নম্বর সম্পর্কে আলোচনা করব। এরপরে চ্যাপ্টার 5ম অধ্যায় যেটা আছে মুঘল সাম্রাজ্য, সেটা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা খুব দ্রুততার সঙ্গে আমি আমার এই চ্যানেলে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।